ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পথে চোখে পড়ল বাজনা বাদ্যি বাজিয়ে একটি গাড়ির সঙ্গে বেশ কিছু লোকজন হই হুল্লোড় করতে করতে যাচ্ছে। দেখে মনে হলো বিয়ে বাড়ির গাড়ি। তারপর ভিতরে উঁকি মেরে দেখতেই দেখলাম বর বউ কেউ নেই। এক মায়ের কোলে শুয়ে আছে তার সদ্যজাত সন্তান। কানাঘুষোতে শুনতে পেলাম মেয়ে হয়েছে বলেই নাকি এত হই হই আড়ম্বর করে তাকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তাদের প্রথমটিও নাকি কন্যা সন্তান, দ্বিতীয়টিও কন্যা হয়েছে বলে এত আড়ম্বরপূর্ণভাবে তারা বাড়ি নিয়ে চলেছে তাদের পরম আদরিণীকে। মেয়েদের জন্য এত আড়ম্বর! এটা ভেবেই আমার মনে একটা আনন্দ খেলে গেল। আগে তো কখনো দেখিনি যে মেয়ে হয়েছে বলে কেউ এত আমোদ আহ্লাদ করে তাকে বাড়ি নিয়ে যাচ্ছে। ভাগ্যিস ওই নবাগতার জন্মদাত্রী আমাদের বাড়ির মতো একটি বাড়ি পায়নি, নইলে যে কি হতো। যাই হোক, আমার কি আর এত ভাববার সময় আছে? আমি হলাম বাড়ির বউ, আবার বাড়ি ফিরে রান্নার আয়োজন করতে হবে। শাশুড়ি নিরামিষ খান, শ্বশুর মশাইয়ের হাই ব্লাড প্রেশার কোলেস্টেরল আছে বলে তার অনেক কিছুই খাওয়ার নিষেধ। তাই সেই মতো বাড়ির সবার কথা মাথায় রেখেই আমাকে রান্না করতে হবে। ব্রেকফাস্ট খেয়েই বর চলে গেছে অফিসে, ছেলেও চলে গেছে স্কুলে। সুতরাং খাওয়ার মধ্যে এখন আমরা তিনজন। বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে রান্নাঘরে ঢুকে সবজি কাটতে বসেছি। এমন সময় শাশুড়ি এসে বললেন, বৌমা, আজ সকলের জন্য নিরামিষ করে ফেলো, আমিষের কোনো প্রয়োজন নেই। সকলে বলতে আমি, আমার শ্বশুর আর শাশুড়ি। শ্বশুরের এটা সেটা খাওয়া বারণ, তাই তিনি যাই হোক নিরামিষ দিয়ে খেতে পারেন। শাশুড়ি তো নিরামিষই খান, তিনি মাছ মাংস ডিম কোনোটিই খান না। রইলাম বাকি আমি। আমার কথা ভাবার মতো সময় কি ওদের আছে? বউদের কথা কবে আর কে চিন্তা করেছে? বাড়ির সবার জন্য তো আমাকেই চিন্তা করতে হবে। আবার পান থেকে যদি চুন খসে তাহলেও কেউ কথা শোনাতে ছাড়ে না। বলে, এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয় যে এখানে তুমি যা খুশি তাই করতে পারো। সবজি কাটতে কাটতে হঠাৎই মনে পড়ল সকালের ওই আদরিণীর মায়ের কথা। ভাগ্য করে অমন একটা বাড়ি পেয়েছি, যেই বাড়ির লোক মেয়েদের জন্য এতটা চিন্তা করে, তাদের মন মানসিকতা কতটা উচ্চমানের তা বোঝাই যায়। কন্যা সন্তানের কথা যখন উঠলই তখন আমার স্বাদের কথা বলি। আমার স্বাদের দিন স্বাদ ভক্ষণের অনুষ্ঠান চলছে। হঠাৎই এমন সময় আমার শাশুড়ি বললেন, ভালো করে আমার বৌমাকে সবাই আশীর্বাদ করো কিন্তু, যাতে আমার নাতিই হয়, মেয়ে যেন না হয়। পরে যদি ওরা কখনো বাচ্চা নেওয়ার কথা চিন্তা করে তখন মেয়ে হোক, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু প্রথম আমার নাতিই চাই। মায়ের এমন কথায় আমার বড় ননদ পাশ থেকে বলেছিল, মা, এখনকার দিনে দাঁড়িয়ে এইসব কী কথা? আমারও তো প্রথম মেয়ে, তাতে কি হয়েছে? তোমারও তো আমরা প্রথম দুই বোন, পরে ভাই হয়েছে, তাতে কি তোমার কোনো অসুবিধা হয়েছে? মা তখন কড়া গলায় ননদকে বলল, কেন রে, আমার যদি নাতি হয় তোর কি খুব অসুবিধে হবে? আমি ঠাকুমা হব আর নাতি চাইতে পারবো না? তুই নিজে ছেলের জন্ম দিতে পারিসনি বলে তোর এত হিংসে? বাড়ি শুদ্ধ লোকের সামনে আমার শাশুড়ি
চিৎকার করে এমন কথা বলাতে আমার ননদ মাথা নিচু করে সেখান থেকে উঠে গিয়েছিল। পরে বাড়ি যাওয়ার সময় বলে গিয়েছিল, মা, তোমার মনস্কামনা যেন ভগবান পূর্ণ করেন, নয়তো তুমি যে এই মেয়েটার কী দশা করবে তা বুঝতে আমার আর বাকি নেই। এমনকি এও বলেছিল, ভাগ্যিস আমার মেয়ের তোমার মতো একটি ঠাকুমা জোটেনি, তাহলে ঠাকুমা নাতনির যে সম্পর্কটা এত মধুর হতে পারে তা আমি কখনো দেখতেও পেতাম না। এই বলেই রাগান্বিত হয়ে গজগজ করতে করতে চলে গেল। বলাই তো হয়নি এতক্ষণ, আমি দিশা, আমার স্বামী দীপাঞ্জন। 10 বছর হলো আমাদের বিয়ে হয়েছে। বিয়ের আগে দীপাঞ্জন যে কেয়ারটা আমাকে করত, বিয়ের পর হঠাৎই কেমন যেন সব কিছু বদলে গেছে। দীপাঞ্জন আমাকে বলেছে, তুমি এই বাড়ির বউ, তাই বাড়ির প্রত্যেকটা মানুষের খেয়াল তোমাকেই রাখতে হবে, তাদের ভালো মন্দের কথা তোমাকেই চিন্তা করতে হবে। কিন্তু আমার কথা চিন্তা করবার কেউ নেই। আমাদের ভালোবেসেই বিয়ে। আমাদের বিয়ের কথা যখন দীপাঞ্জন তার বাবা মাকে জানালো, তখন তারা বলল, তুই পছন্দ করেছিস, ভালো হয়েছে, কিন্তু এবার আমরা তাকে দেখতে যাব, তারপর বিয়ে হবে। যাই হোক, তাদের কথা মতো তারা আমাকে দেখতে আসলো। আমিও শাড়ি পরে সুন্দর করে তাদের সামনে বসলাম। আমার হবু শাশুড়ি মা এমন প্রশ্ন করতে শুরু করলেন, মনে হচ্ছে যেন আমি কোনো জায়গায় ইন্টারভিউ দিতে গেছি আর তারা ইন্টারভিউ বোর্ডের প্রশ্নকর্তা। যাই হোক, সবশেষে আমাদের বিয়েটা হয়ে গেল। বিয়ের আগে যে প্রেমিক সেই স্বামী। প্রেমিক থেকে স্বামী হওয়া যায়, কিন্তু স্বামী থেকে আর প্রেমিক হওয়া যায় না। তখন সে শুধু তার বাবা মায়ের কথাই চিন্তা করতে থাকে। মাঝে মাঝে মনে হয় হাউমাউ করে কাঁদি। কাকিমাকে একদিন বলেছি সে কথা। কাকিমা শুনতেই বলল, মেয়েদের যে সব কিছু মানিয়ে নিতে হয়, মানিয়ে নিতে নিতেই তাদের সারাটা জীবন শেষ হয়ে যায়। বিয়ের পর মেয়েরা নিজের নামটুকুও ভুলে যায়। তখন সে কারো মা, কারো বৌমা, কারো বউ বা কারোর বৌদি। আজ মনে একটু বেশি ভালো লাগা কাজ করছে সকালের ওই ঘটনাটার পর থেকে। মেয়েদেরকে নিয়ে যে এতটা ভাবা, এটা সত্যিই খুব প্রশংসনীয়। দুপুরের খাওয়ার পর ছেলের বাড়ি ফেরার সময় হয়ে এলো। তার জন্যেও কিছু খাওয়ার তৈরি করে রাখতে হবে। সব দায়িত্বই তো আমার, আমি তো মা, ওর সব দায়িত্বই আমার। ভালো একটা পরিবার পাওয়ার আশা ছিল, কিন্তু তাও আমার কপালে জোটেনি। ছেলে স্কুল থেকে বাড়ি ফিরেই বলল, মা, তোমার জন্য একটা গিফট এনেছি। কি গিফট? কোথায় আছে? টিফিন বক্সটা খোলো, দেখতে পাবে। টিফিন বক্সে কেউ আবার গিফট আনে নাকি? খুলেই দেখো না। খুলতেই চোখ পড়ল, সকালে যে 4টে লুচি দিয়েছিলাম তার 2টো লুচি আবার ফেরত নিয়ে এসেছে। খুব রাগান্বিত চোখে বললাম, কিরে, তোকে যে 4টে লুচি টিফিনে দিয়েছি তার আবার 2টো তুই ফেরত এনেছিস? খাসনি তুই টিফিন? সে বলল, না মা, আমি তো 2টো খেয়েছি, আর 2টো তোমার জন্য এনেছি। শুনেছি তুমি নাকি লুচি খেতে বড্ড পছন্দ করো, তাই এনেছি। কেন মা, তুমি খুশি হওনি? এই বলে ছেলে দৌড়ে এসে আমার কাছে বসে টিফিন বক্সটা হাত থেকে নিয়ে লুচি ছিঁড়ে আমার মুখে দিতে লাগলো আর বলছে, মা, তোমার কি ভালো লাগছে? আমার সেই ছোটবেলার কথা মনে পড়ল। মা মারা যাওয়ার পর কাকিমাই আমাকে মানুষ করেছে। কাকিমা ছোটবেলায় গরম গরম লুচি ভেজে খেতে ডাকতো, দিশা, 2টো গরম লুচি খেয়ে যা। এখন তো আর সেই সব আমার কপালে জোটে না। আজ বহুদিন পর ছেলের এই ছোট্ট হাতের স্পর্শে মনটা খুব আনন্দে ভরে উঠল। মনে হলো
কেউ না কেউ তো আমাকে ভালোবাসে। ছেলে লুচি খাইয়ে দিচ্ছে আর বারবার বলছে, মা তোমার কেমন লাগছে? বললাম, খুব ভালো লাগছে রে বাবা, খুব ভালো লাগছে। এমন করে যে কতদিন কেউ আমাকে আদর করে খাওয়ায়নি, সেটাই আমি মনে করতে চাইছি। ছেলের এই ছোট্ট হাতের স্পর্শে আমার ছোটোবেলায় আমার বাবার খাইয়ে দেওয়ার কথা বড্ড আজ মনে পড়ছে সেই ছোটোবেলায় বাবা আমাকে গোল গোল করে হাতি ঘোড়া এঁকে খাইয়ে দিত। সন্তানের এই ভালোবাসার কাছে বারবারই আমাদের পরাজিত হতে হয়। আমরা রাগ অভিমান যতই করি না কেন, কিন্তু সন্তানকে রেখে কোথাও চলে যেতে পারি না। সন্তানের জন্যই সবার সব লাঞ্ছনা গঞ্জনা অপমান অসম্মান সহ্য করেই আমাদের মাটি আঁকড়ে সংসারে পড়ে থাকতে হয়। সন্তানের থেকে এই ভালোবাসা পাওয়াটাই বোধহয় একজন মায়ের সব থেকে বড় পাওয়া। সবার অপমান এক নিমেষেই মনে হয় গলে জল হয়ে গেল। মনে হয় সব কিছু ভুলে আমার জীবন আবার আনন্দে ভরে উঠল। এইভাবেই সন্তানের মায়ায় আমরা বারংবার নিজেদের সব শখ আহ্লাদ ত্যাগ করে সংসারে নিজেদেরকে বিসর্জন করেছি। নারীরা সন্তানের জন্য সব কিছুই করতে পারে, মেয়েরা পারে না এমন কোনো কাজ এই পৃথিবীতে নেই। সন্তানের এই ভালোবাসায়, এই মিষ্টি মধুর টানে আবার জড়িয়ে পড়লাম মায়াতে, সংসারের মায়াতে, সবাইকে আগলে রাখার মায়াতে। আবার এই সংসারে নিজেকে বিলীন করে দিলাম। কলমে সরজিৎ ঘোষ, কণ্ঠে ডলি সরকার।